আসসালামু আলাইকুম আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের জীবনবিজ্ঞানের যে টপিকটা নিয়ে শুরু হবে সেটা হলো আবহাওয়া, জলবায়ু এবং জীব বৈচিত্র্য। এগুলো আরেকবার করে তোমাদেরকে রিভাইজ করা হচ্ছে, রিভাইজ দেওয়া হচ্ছে, যদিও এগুলো পড়া হয়ে গেছে আগে। তো আজকে একটু এর আগে আমরা দেখেছি আবহাওয়া। এই শব্দটার সাথে আমরা এর আগেও পরিচিত হয়েছি, আমরা ভূগোলে পড়েছি। আবহাওয়া আবহাওয়া সাধারণত হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে, কোনো একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে বিভিন্ন ধরনের ঝড়, বৃষ্টি, রোদ, এই সমস্ত বায়ুমণ্ডলীয় অবস্থা। অর্থাৎ আবহাওয়া হচ্ছে এমন একটি বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি ঘন্টায় ঘন্টায়, এমনকি প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের অবস্থার পরিবর্তন। তাহলে আবহাওয়া হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে এমন একটি বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে কি হয়, ক্ষণিকের মধ্যে বা প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ যেমন মনে করো এখন সকালে রোদ আছে, আবার কি হচ্ছে, একটু পরে বৃষ্টি হতে পারে, আবার একটু পরে আকাশটা মেঘলা হতে পারে। এই যে প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাই এক কথা হলো আবহাওয়া। তাহলে আবহাওয়া হলো কোনো একটি নির্দিষ্ট মুহূর্তের একটি নির্দিষ্ট মুহূর্তের বায়ু মণ্ডলীয় অবস্থা। একটি নির্দিষ্ট মুহূর্তে বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের রোদ, বৃষ্টি, ঝড় এগুলো কি হচ্ছে, পরিবর্তিত হতে পারে। এরপর আসছি জলবায়ু। জলবায়ু কিন্তু কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে বায়ুমণ্ডলীয় অবস্থা না। জলবায়ু হলো দীর্ঘদিন কি জলবায়ু হলো দীর্ঘ দিনের। সেটা কত বলছে, প্রায় 35 বছর। আবহাওয়া এখানে আবহাওয়া আমরা জানলাম একটি নির্দিষ্ট মুহূর্তে বায়ুমণ্ডলীয় অবস্থা। ওই বায়ুমণ্ডলীয় অবস্থার মধ্যে আমরা দেখলাম রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদি ইত্যাদি। এবার আমরা জলবায়ুর কাছে আসছি। এখানে আবার দেখছি যে জলবায়ুকে বলছে যে যাকে দীর্ঘদিনের, সে দীর্ঘদিনটা বলছে প্রায় 30 থেকে 35 বছর, বা কোনো বইয়ে প্রায় 35 বছর দেওয়া আছে। বলছে প্রায় 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। অর্থাৎ তার মানে আমরা এটাই বুঝতে পারছি যে জলবায়ু প্রতিদিন, এমনকি প্রতি ঘন্টায় কি হতে পারে না, পরিবর্তিত হতে পারে না বা চেঞ্জ হতে পারে না, কিন্তু আবহাওয়া প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে পারে। তাহলে আবহাওয়ার একটি দীর্ঘদিনের প্রায় 30 থেকে 35 বছর, বা কোনো কোনো বইয়ে দেওয়া আছে প্রায় 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। অর্থাৎ দীর্ঘদিন ধরে আবহাওয়া চেঞ্জ হতে 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 এইভাবে আস্তে আস্তে কি হচ্ছে, জলবায়ুটা পরিবর্তন হয়। আর এই জলবায়ু পরিবর্তন হওয়ার ফলে আমরা, অর্থাৎ মানুষ সহ বিভিন্ন প্রাণীগুলো কি হয়, তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। পরিবেশের সব কিছুই চেঞ্জ হয়ে যেতে থাকে। তো আমরা এবার দেখব এই জলবায়ুর পরিবর্তনের ফলে কি কি
সমস্যার সম্মুখীন হই আর কি কি ঘটনার সম্মুখীন হই আমরা। তার আগে এটা জানার আগে আমরা এই দুটোর পার্থক্য করতে পারবো, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য। তাহলে প্রথমে আবহাওয়ার সংজ্ঞা দেবো, জলবায়ুর সংজ্ঞা দেবো। 2 নম্বর দেবো যে আবহাওয়া হলো একটি নির্দিষ্ট মুহূর্তের বায়ুমণ্ডলীয় অবস্থা। 2 নম্বরে জলবায়ুর ওখানে দেবো যে জলবায়ু হলো একটি দীর্ঘদিনের প্রায় 30 থেকে 35 বছর বা কোনো বইয়ে দেওয়া আছে প্রায় 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। তারপর দেবো 3 নম্বর পয়েন্ট দেবো যে আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় বা হতে পারে, জলবায়ু প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় না। 4 নম্বর পয়েন্ট দিতে পারবো আমরা যে আবহাওয়া পরিবর্তনের ফলে স্বাভাবিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হয় না, না হতেও পারে, কিন্তু জলবায়ু পরিবর্তন হয়ে গেলে কি হয়, আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তো এই জলবায়ুর পরিবর্তনের ফলে কী কী সমস্যার সম্মুখীন হই আমরা বা কী কী প্রভাব দেখা যায় সেটা আমরা এবার একটু করে দেখব। জলবায়ুর পরিবর্তনের প্রভাব। 1 নম্বর, এই জলবায়ুর পরিবর্তনের ফলে প্রথমেই আমরা কি দেখতে পাবো, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হয়। এক বলছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের ফলে কি হচ্ছে, স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আসলে কীরকম, এই যে আমাদের বর্তমানে এই আধুনিক যুগে বিভিন্ন ধরনের আমরা যন্ত্রাংশ ব্যবহার করি। এই যন্ত্রাংশ ব্যবহার করার ফলে যে বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই গ্যাসগুলো কি হয়, বাতাসে মিশে যাচ্ছে। এই বাতাসে অর্থাৎ মানুষের অযথ ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক দূষিত পদার্থগুলি কী হয়, বায়ুমণ্ডলকে ঘিরে দিচ্ছে। এই বায়ুমণ্ডলের ঘিরে যাওয়ার ফলে বায়ুমণ্ডলের পরিভাগে কি অবস্থান করার ফলে কী হয়, সূর্যের আলো পৃথিবীতে পড়ার পর সেই আলোর তাপটা কী হয়, বিকিরিত হতে পারছে না। এর ফলে স্বাভাবিকভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে থাকছে। এই উত্তপ্ত হওয়ার ফলে স্বাভাবিকভাবে কী হচ্ছে, পৃথিবীর গড় যে তাপমাত্রা সেটা দিন দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর, আমরা এটা জানবো যে গ্লোবাল ওয়ার্মিং। এই শব্দটার সাথে আমরা পরিচিত, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। অর্থাৎ এই যে বলছে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে এক কথায় বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো এটা কী জন্য হচ্ছে, বিভিন্ন ধরনের উৎস আমরা বইতে দেখতে পাবো। আমাদের টেক্সট বই 230 পৃষ্ঠা দেখবো, ওখানে একটা পৃথিবীর ঘোমটা দেওয়া আছে, ওখানে চাদরের মতো আটকে রাখছে, এটাকে বলছে পৃথিবীর ঘোমটা। তো এখানে বলছে বিভিন্ন উৎস, যেমন একটা কলকারখানা দিচ্ছে, বিভিন্ন ধরনের বাড়ির বিভিন্ন ধরনের উৎস থেকে, তারপর বিভিন্ন ধরনের ইঞ্জিন, যেমন ট্রেন, ট্রাম, বাস, লরি ইত্যাদি, কার ইত্যাদি থেকে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ বেরোচ্ছে। যেমন তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, বিভিন্ন নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সেটা এক যেমন উৎসগুলো থেকে CO2, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, NO2, NO3, সালফার ডাইঅক্সাইড, SO3, SO4, SO2, বিভিন্ন ধরনের জৈব পদার্থ, এইগুলো। তাহলে এই যে বিভিন্ন ধরনের উৎস থেকে, তারপর CFC, এই সমস্ত যে বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো, এগুলো কী হচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে। এই বাতাসে মিশে যাওয়ার ফলে কি বাতাসে একটা কি চাদরের মতো অবস্থা সৃষ্টি করছে, সেই অবস্থাটাকে বলছে পৃথিবীর ঘোমটা। ওটাকেই বলছে সাধারণত কী বলছে, পৃথিবীর
পৃথিবীর ঘোমটা। এই পৃথিবীর ঘোমটা হওয়ার ফলে মানে কি হচ্ছে, চাদরের মতো আস্তরণটা তৈরি করে দিচ্ছে। এবারে গ্লোবাল যে ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এই যে গ্যাসগুলো বিভিন্ন উৎস থেকে এই গ্যাসগুলোর সৃষ্টি হচ্ছে, এই গ্যাসগুলো তখন কী হচ্ছে, চাদরের মতো দিচ্ছে, আটকে দিচ্ছে। আটকে দেওয়ার ফলে কী হয়, এই যে সূর্যের আলো তাপ পৃথিবীতে আসছে, সেই পৃথিবীতে আসার ফলে সেই তাপটা আবার পুনরায় বিকিরিত হয়ে ফিরে যেতে পারে না। এর ফলে কী হয়, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে কী হচ্ছে, আস্তে আস্তে গোটা পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। এটাকেই সাধারণত আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকছি বা বিশ্ব উষ্ণায়ন বলে থাকছি। এবারে এই বিশ্ব উষ্ণায়নের ফলে কী হচ্ছে, সাধারণভাবে যে দুই মেরু অঞ্চল আমাদের আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, এই মেরু অঞ্চলে কী হচ্ছে, বরফগুলো কী হচ্ছে, গলে যাচ্ছে। এইবার যদি বরফগুলো গলে যায়, বরফ গলে গেলে কী হবে, জল হয়ে যাবে। এর ফলে কী হয়, সমুদ্রের জলস্তর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে কী হচ্ছে, যে সমুদ্রের তীরবর্তী বা সমুদ্রের উপকূল অঞ্চলে যে সমস্ত বিভিন্ন ধরনের মানুষ সহ বিভিন্ন ধরনের প্রাণীর যে বসবাস, সে তারা কি হচ্ছে, আস্তে আস্তে সমুদ্রের তলদেশে কি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের অস্তিত্ব চিরতরে কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবার এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, জলবায়ুর পরিবর্তনের ফলে সাধারণত কি হয়, যে জায়গাগুলোতে খুব কম বৃষ্টিপাত হতো সেখানে বন্যা দেখা দিচ্ছে, আর যে অঞ্চলগুলি বা যে স্থানগুলিতে বৃষ্টিপাত বেশি হতো সেখানে কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছেই না, সেখানে খরা দেখা দিচ্ছে। এবার কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত এবং কোথাও কি খরা, এর জন্য কি হয়, মানুষরা বিভিন্ন প্রাণী আবার কি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন প্রচণ্ড বন্যা হচ্ছে, বন্যার ফলে কি মানুষের ঘর বাড়ি বিভিন্ন ধরনের যাবতীয় সম্পদগুলো কী হচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। একই রকমভাবে খরা যদি হয়, মানে বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত না হলে কী হবে, চাষাবাদ হবে না, মানুষ কি চাষ করতে পারবে না। এবার কোনো কিছু চাষ না করতে পারলে তারা কি কোনো খাবার কিছু খেতে পারবে না, তারা না খেতে পেয়ে তা আস্তে আস্তে কী হবে, তারাও মৃত্যুর মুখে ধাবিত হবে। তো এই হচ্ছে বিভিন্ন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো। এরপর আরেকটা নতুন জিনিস এখানে জলবায়ু পরিবর্তন ওখানে দেখছি, প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রবাল দ্বীপ, আসলে প্রবাল কি, প্রবাল হলো একটি প্রাণী। প্রবাল হলো একটি প্রাণী, কিরকম প্রাণী, নিডারিয়া পরভুক্ত প্রাণী। নিডারিয়া পর্ব, এটা কি, আমরা প্রাণী জগতে যখন ক্লাসিফিকেশন করব তখন অনেকগুলো পর্ব অর্থাৎ ফাইলাম পাবো, তার মধ্যে হচ্ছে একটা নিডারিয়া। এর আগে আছে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, অ্যাক্সেলমিনথিস, এগুলো আছে। একাইনোডার্মাটা আছে, আর্থ্রোপোডা আছে, মলাস্কা আছে, ম্যামেলিয়া আছে। এই যে বিভিন্ন ধরনের প্রাণীদের যে ক্লাসিফিকেশন, তার মধ্যে একটা পর্ব বা ফাইলাম হলো নিডারিয়া। তো এই প্রবালগুলো কি হচ্ছে, এই প্রবাল হচ্ছে নিডারিয়া পরভুক্ত একটি অমেরুদণ্ডী প্রাণী। এরা কি হচ্ছে, সাধারণত কলোনি করে বসবাস করে। কলোনি শব্দের অর্থ মানে জমা হয়ে, একসাথে অনেকগুলো প্রবাল এক জায়গায় জমা হয়ে বসবাস করে। এই এই যে প্রবাল, এই প্রবালগুলো কি হচ্ছে, যদি কোনো কারণে মারা যায় তাহলে সেই মৃত প্রবালগুলো কি হয়, যদি কোনো কারণে মারা যায় তাহলে সেই মৃত প্রবালগুলো আরও বিভিন্ন ধরনের জৈব বস্তুর সঙ্গে যুক্ত হয়ে কি বিভিন্ন সাধারণত একটি শক্ত গঠন তৈরি করে, এটাই হচ্ছে প্রবাল দ্বীপ। এই প্রবাল দ্বীপ বা প্রবাল দ্বীপ তৈরি করে। এই নিডারিয়া পরভুক্ত প্রাণীগুলো কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটের একটা বহি কঙ্কাল দিয়ে শক্ত গঠন তৈরি করে। ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, এটার কি দিয়ে একটা আবরণ তৈরি করে।
এই আবরণ তৈরি করে, সেটা শক্ত বহিঃকঙ্কাল মানে বাইরের যে আস্তরণ। এবার এই যে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বা যে আবহাওয়া জলবায়ুর পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন কী হচ্ছে, এই সমুদ্রের বা সমুদ্রের কী হচ্ছে, এই প্রবালগুলো আস্তে আস্তে মৃত্যুর মুখে চলে যাচ্ছে, প্রবাল দ্বীপ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কী হচ্ছে, পৃথিবীর প্রবাল দ্বীপ এবং প্রবাল প্রাচীরগুলো বিপন্ন হয়ে পড়েছে। সেই হিসাবে একটা এখানে দেওয়া আছে, হচ্ছে 1988 1988 খ্রিস্টাব্দে একটা দেওয়া আছে, বলে পৃথিবীর প্রায় 16% প্রবাল সম্পদ ধ্বংস হয়েছিল। কত পার্সেন্ট? 1988 সালে একটা সমীক্ষা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে এইসব গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে 16%, 16% প্রবাল সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের যে টপিক। এরপর বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, এই শব্দটির সঙ্গে আমরা পরিচিত হয়েছি, আরও ডিটেলসে পরিচিত হব ক্লাস 9 থেকে। তো বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, এই শব্দটির প্রবক্তা হলেন বিজ্ঞানী W.G. রোজেন। কত খ্রিস্টাব্দে? 1985। 1985 খ্রিস্টাব্দে বিজ্ঞানী W.G. রোজেন এই শব্দটি অর্থাৎ বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আসলে কি বলছে, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীদের সমন্বয়ে গঠিত যে বৈচিত্র্য, সেটাকেই বলা হচ্ছে জীব বৈচিত্র্য। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণীদের যে সমষ্টি বা প্রাণীদের যে বসবাস, তাদেরকে এক কথায় বলা হচ্ছে কি, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্য কি একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, একটা গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে কি পরিবেশে। অর্থাৎ তার আগে আমরা একটু জানবো, এই জীব বৈচিত্র্যকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়। 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা বলা হচ্ছে কি, বাস্তুতন্ত্রগত জীববৈচিত্র্য। একটা বলা হচ্ছে জিনগত জীববৈচিত্র্য, আর একটা বলা হচ্ছে প্রজাতিগত। তাহলে একটা বাস্তুতন্ত্রগত, একটা জিনগত, আর একটা হচ্ছে জিনগত, আর একটা হচ্ছে প্রজাতিগত। এই 3 ধরনের আমরা জীববৈচিত্র্য দেখতে পাবো। যদিও এইটুকু তোমাদের নেই, একটু বলে দিলাম। তো এই জীববৈচিত্র্য কি কি প্রভাব ফেলে? যেমন জীববৈচিত্র্যের গুরুত্ব হিসাবে 1 নম্বর কি হচ্ছে, পরিবেশের যে বিভিন্ন মৌল উপাদানগুলো আছে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি যে মৌলগুলো আছে, সেগুলোর মৌলগুলোর কি ভারসাম্য বজায় রাখে। নাম্বার 2, জলবায়ুর স্থিতি অবস্থা বজায় রাখে।
পরিবেশ দূষণ রোধ করে, মৃত্তিকা সংরক্ষণ করে, ওষুধের উৎস হিসাবে কাজ করে। এছাড়াও অন্যান্য যে গুরুত্ব হিসাবে তোমরা পাবে ওগুলো 238 থেকে 239 পেজে এগুলো পাবে, এগুলো গুরুত্ব। পেজগুলো তোমরা দেখতে পাবো। এছাড়া কি হচ্ছে জীববৈচিত্র্য হিসেবে গুরুত্ব হিসেবে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র, জ্বালানি কাঠ, ওষুধের উৎস হিসাবে, তারপর বিনোদন এবং ভ্রমণের এই সমস্ত প্রভাবগুলো ফেলে।